ওকে, সো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আমাকে একটু জানিয়ে দাও যে সব কিছু ঠিক আছে কি না। ওকে, আচ্ছা, তো একটু জানিয়ে দিবা যে আসলে সব কিছু ক্লিয়ার আছে কি না। অ্যান্ড আমি যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করব। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, সো আই হোপ সব কিছু ক্লিয়ার আছে। আচ্ছা, মোজাম্মেল হক বলেছে যে হোয়াইট বোর্ড কেন? হোয়াইট বোর্ডের কারণটা হচ্ছে আমি আসলে মাগুরাতে তো দেখা যায় যে তোমাদের ক্লাসগুলো যদি মানে স্মার্ট বোর্ডে নিতে হয় তাহলে তো আমাকে বাসা থেকে নিতে হবে। তো বাসাতে তো আসলে আমার এখন অ্যাডমিশন সময় না, কয়দিন পরে ইউনিভার্সিটি অ্যাডমিশন। সো আমি যেহেতু অফলাইনে প্রচুর আমার ক্লাস থাকে, সো সব দিক মিলিয়ে এই জন্য আর কি। তো মানে তোমাদের ক্লাসগুলোর জন্য আজকে এই যে আমি এতক্ষণ চলে যেতাম, মানে আমার 3টেতে গাড়ি থাকে, তো গাড়িটা পাই নাই, দেন তোমাদের ক্লাসটা আবার একটু 1 ঘন্টা পিছিয়ে দিছি। তো এই জন্য তোমাদের ক্লাসটা নিয়ে দেন আমি ঢাকায় মুভ করবো। তো ঢাকায় গিয়ে তো আমি ঢাকায় ঢুকতে ঢুকতে রাত 12টা বেজে যাবে, 12:30 বেজে যাবে। এখন 12:30 একটাই তো আমি তো তোমাদের ক্লাস নিতে পারবো না। এই জন্য তোমাদের ক্লাসটা নিয়ে আমি যদি 2 ঘন্টা পরেও ঢাকাতে যাই তাহলে আর প্রবলেম নাই। এই জন্য তোমাদের ক্লাসটা নিয়ে যাবো আর কি, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি চাই না যে তোমাদের আসলে মানে ক্লাস লেট হোক কিংবা তোমাদের দেরি হোক, এটা আমি একদমই চাই না। এই জন্যই হয়তো আমি মানে তোমাদের ক্লাসগুলো যাতে জাস্ট টাইমে হয়, প্রপারলি যাতে হয়, এই জন্য আমি মানে এত কষ্ট করে রোজা থেকে অফলাইনে সারাদিন পড়ায় আবার বিকেলবেলা তোমাদের ক্লাসগুলো নিয়ে আবার ঢাকায় শিফট করা, এইটা আসলে খুব ডিফিকাল্ট। মানে খুব আমার জায়গাতে হলে তোমরা হয়তো বুঝতে পারতা ব্যাপারটা। তো আমি আসলে আমার জায়গা থেকে সর্বোচ্চটাই তোমাদেরকে দিতে চাই। হ্যাঁ, আর এগুলো যেহেতু মানে সেকেন্ড পেপারের ক্লাস, সেকেন্ড পেপার তো আমি এমনিতেই মানে এখানে তো স্লাইডের দরকার নাই, কিছু দরকার নেই। ওই মানে স্মার্ট বোর্ড হলো আমি লিখে লিখেই বুঝাই। এটা ফার্স্ট পেপার হলে আমি শো করতাম, বুঝাই দিতাম। যেহেতু ফার্স্ট পেপারের ক্লাস না, সেকেন্ড পেপারের ক্লাস, ফার্স্ট পেপারের ক্লাসগুলো আবার আমরা শুরু করবো আমাদের স্মার্ট বোর্ডে, সমস্যা নেই। ঠিক আছে, শুকাই গেছেন অনেক? হ্যাঁ, একটু অনেক শুকাই গেছি, কজ একটু মানে বেশি প্যারার ভিতরে আছি, বেশি মানে পরিশ্রম হয়ে যাচ্ছে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা সমাসের যে পর্বটা নিয়ে আলোচনা করব সেই পর্বটা হচ্ছে বহুব্রীহি সমাস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সমাস, বহুব্রীহি সমাস। তো প্রথমত তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে বহুব্রীহি সমাস যেটা আছে, এই সমাসটাতে কোন পদের অর্থের প্রাধান্য থাকে বলো তো? অন্য পদের অর্থের প্রাধান্য থাকে। মানে এখানে তোমার পূর্বপদ যেটা, এটা কেউ বুঝাবে না, না তো পূর্বপদ বুঝাবে, আবার পরপদ যেটা সেটা কেউ বুঝাবে না। মানে এখানে টোটালি অন্য পদের অর্থের প্রাধান্য পায়। কোন পদের অর্থের প্রাধান্য পায় বলো তো? অন্য পদের অর্থের প্রাধান্য পায়। এই যে অন্য পদের অর্থের প্রাধান্য পায়, এটাকে বলা এটা হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে, তো এইবার খেয়াল করে দেখো, এই যে সমাসটা আছে এটা সাধারণত 8 প্রকার হয়ে থাকে। আমরা সেই 8 প্রকার সমাস নিয়ে আলোচনা করব। 8 প্রকার যে সমাস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আব্বা আজকে একটু রিপ্লাই দিন, আপনার রিপ্লাই না দেওয়ার দহনে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। তুমি জ্বলে পুড়ে মরে যাও। তুমি যদি কারো রিপ্লাইয়ের জন্য জ্বলতে পারো তাহলে তুমি মরতেও পারো, তুমি মরে যাও। যে মানুষ কারো রিপ্লাইয়ের জন্য যার শরীরে আগুন জ্বলে যায় সে মরে যাওয়া উচিত, বুঝতে পেরেছো? একদিন আমাকে এক মেয়ে বলে কি যে ভাইয়া আপনাকে না পেলে আমি বাঁচবো না। বলছি তুমি মরে যাও, তোমার বেঁচে থাকারই অধিকার নাই। যে এই কথা বলে আরেকজনের জন্য সে মরে যাবে, তার মরে যাওয়া উচিত, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, বুঝতে পেরেছো? তো এই ধরনের বাচ্চা সুলভ কথাবার্তা আমার সামনে বলবা না। বললে পরে দেখা যাবে যে তুমি উদ্ধার হয়ে যাবে, বুঝতে পেরেছো? রোজা রেখেছি অনেক, তোমাদেরকে আমি এইসব কথাবার্তা এখন শুনতে চাচ্ছি না। রোজা রাখছি, রোজা হালকা করতে চাচ্ছি না আমি। কাউকে বকাঝকা দেওয়া এগুলো আমার সাথে একদমই যায় না। আমি এখন কিন্তু খুব বকাঝকা খুব কম দিই, বুঝতে পেরেছো? ওকে, তো কথা হচ্ছে এই, আসো তাহলে আমরা একটু আলোচনা করি। তো এইবার আমরা যে জিনিসটা বুঝতে হবে যে এখানে অন্য পদের অর্থ প্রদান হয়। ঠিক আছে, তো প্রথমত আসো, বহুব্রীহি সমাস কত প্রকার বলো? 8 প্রকার। বহুব্রীহি সমাস কত প্রকার বলো? 8 প্রকার। তো চলো জি ভাই, ওকে, তো 8 প্রকার কি কি দেখো। 1 প্রকার, প্রথমত সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি, ওকে। তো সমানাধিকরণ বহুব্রীহি সমাস যেটা হবে, এটাতে প্রথম যে পদটা হয় এই পদটা হয় অ্যাডজেক্টিভ, পরের যে পদটা হয় এই পদটা হয় নাউন। তাহলে একটা পদ অ্যাডজেক্টিভ আর একটা পদ নাউন। দ্বারা একটা কল আসছে, একটা মিনিট। জি আসসালামু আলাইকুম, কে বলছেন? জি, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি যে আমার ছেলে আপনার ক্লাসে আর কি মানে জয়েন হবে, তো সেটা একটু ফোন দিতে। কোন কোর্স? ও হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। ও একটু বন্দি পাঠশালার পেজে নক দিন। হ্যাঁ, বন্দি পাঠশালার পেজে নক দিয়ে বলুন যে তানভীর স্যারের কোর্সের কথা। আমার কাছে ফোন দিয়ে লাভ হবে। আচ্ছা, এটাকে তানভীর স্যার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্দি পাঠশালা থেকে কিনতে হবে। জি, আমি ক্লাসে আছি। ওফ, বুঝছো, স্যারা শুধু সুন্দর তো, খালি মানুষ ডিস্টার্ব করে, খালি মানুষ ডিস্টার্ব করে। আচ্ছা আসো,
তো তাহলে দেখো সমানাধিকরণ যেটা, এটা প্রথম পদটা হয় অ্যাডজেক্টিভ, পরের পদটা কি হয়? নাউন হয়। যেমন তুমি খেয়াল করে দেখো বাবা, এই যে আমি লিখলাম নীলাম্বর, এখন দেখো তো নীল যেটা, এটা অ্যাডজেক্টিভ না? অবভিয়াসলি নীলটা অ্যাডজেক্টিভ। অম্বর মানে কি বলো? অম্বর মানে হচ্ছে আকাশ। অম্বর মানে কি বলো তো? অম্বর মানে আকাশ। তাহলে অম্বর এটা কি বলো? এটা নাউন। তাহলে নীল অ্যাডজেক্টিভ, অম্বর নাউন। তাহলে নীলাম্বর এটার মানে কি বলো? নীলাম্বর বলতে কি নীলকে বুঝে অম্বরকে বোঝায়? না, দেখো অন্য পদের অর্থপ্রদান। শিবকে বলা হয় নীলাম্বর। কাকে বলে বলো তো? শিবকে। তাহলে দেখো প্রথম পদটা অ্যাডজেক্টিভ, পরের পদটা নাউন। অম্বর মানে আকাশ, কিন্তু নীল আকাশকে বোঝাচ্ছে না, না নীলকে বোঝাচ্ছে না আকাশকে বোঝাচ্ছে, বোঝাচ্ছে শিবকে। এরকম আরো কি হতে পারে? আমি লিখলাম পীতাম্বর, তাহলে পিত মানে কি বলতো? পিত মানে হলুদ। পিত বর্ণ বলে না, পিত মানে হলুদ, অম্বর মানে আকাশ। কিন্তু পীতাম্বর বলতে বোঝানো হয় থাকে শ্রীকৃষ্ণকে। কাকে বলা হয় থাকে বলো তো বাবা? শ্রীকৃষ্ণ। ওকে, আমি লিখলাম লাল পানি। এখন লাল পানি, লাল পানি বলতে লালকেও বুঝায় না, পানিকেও বুঝায় না। এখন দেখো লাল এটা কিন্তু অ্যাডজেক্টিভ, পানি এটা কিন্তু নাউন। এখন লাল পানি মানে কি? লাল পানি মানে হচ্ছে বোতল। বোতল বুঝো? মদ। ওকে, তো লাল পানি মানে কি বলো? বোতল বা মদ। দেখো আমি যদি বলি বদ বক্ত, বক্ত মানে হচ্ছে বলা, মানে যে বলে। এখন বদ মানে কি? বদ মানে হচ্ছে খারাপ। বদ বক্ত বলতে অন্য পদ, বদ মানে হচ্ছে খারাপ। তাহলে বদ বক্ত বলতে বোঝানো যে বাজে কথা বলে, বাজে খারাপ কথা বলে। তাহলে দেখো সবগুলোতে অ্যাডজেক্টিভ প্রথমটা, পরেরটা নাউন, এবং সবগুলোতে দেখো নতুন পদের অর্থের প্রাধান্য পায়, এই জন্য এগুলো হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। এবার আমাকে বলো তো ভাইয়া, সমানাধিকরণ বহুব্রীহি সমাসটা ক্লিয়ার কিনা বলো? এখন ব্যাস বাক্য কিভাবে করবা? নীল অম্বরজার, পিত অম্বরজার, লাল পানিজার বলবা? বলো, এটা কমন সেন্স? এটা তুমি তো কমন সেন্স কাটো। তুমি কি বলবা লাল পানিজার? না, বলবা লাল পানি যা, যেহেতু এটা পানিকে বুঝাচ্ছে। বদ বক্ত, এখন কি বলবা? বদ বক্ত যা? না, বদ বক্ত যে, এইটা শেষ ব্যাস বাক্য। বলো ক্লিয়ার কিনা? বদ বক্ত মানে কি? বদ বক্ত মানে হচ্ছে যে খারাপ কথা বলে, যে বাজে কথা বলে, তাকে বলা হচ্ছে বদ বক্ত। এইবার আমাকে একটু বলতে হবে ভাইয়া জিনিসটা ক্লিয়ার কিনা। বলো জিনিসটা ক্লিয়ার কিনা? আচ্ছা, একজন বলছে একগুয়ে। না বাবা, একগুয়ে সমানাধিকরণ হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর লিখো সমানাধিকরণের পরে লিখো ব্যাধিকরণ। সমানাধিকরণের পরে কি লিখবে? ব্যাধিকরণ। সমানাধিকরণের পরে ব্যাধিকরণ। ওকে, সো ব্যাধিকরণে যেটা হবে সেটা হচ্ছে দুইটাই নাউন হবে। ব্যাধিকরণে কি হবে বলো তো? নাউন প্লাস নাউন হবে। ব্যাধিকরণে কি হবে? নাউন প্লাস নাউন হবে। ব্যাধিকরণে কি হবে? নাউন প্লাস নাউন হবে। তাহলে এইটাতে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর এটাতে নাউন প্লাস নাউন। এখন তুমি বলতে পারো ভাই আপনি তো উপমিততেও বলছেন নাউন প্লাস নাউন। আরে ভাই উপমিততে তো পরপদের অর্থপ্রদান, আর এখানে তো অন্য পদের অর্থপ্রদান। এইবার দেখো তুমি খেয়াল করে দেখো, ধরো আমি লিখলাম বঙ্গবন্ধু। এখন দেখো বঙ্গবন্ধু বলতে বঙ্গ এটা নাউন, বন্ধু এটাও নাউন, কিন্তু বঙ্গবন্ধু বলতে কি মানে বঙ্গকে বুঝায় না বন্ধুকে বুঝায়? কোনোটাকে বুঝায় না। বঙ্গবন্ধু বলতে আমরা সাধারণত বুঝে থাকি কাকে? শেখ মুজিবকে। তাহলে শেখ মুজিবুর রহমানকে আমরা বঙ্গবন্ধু বলে থাকি। দেখো আমি লিখলাম 80-20। এখন 80 মানে কি বলো? 80 মানে দাঁত, 20 মানে তো 20। কিন্তু 80-20 বলতে দাঁতকে বুঝায় না, 20কেও বুঝায় না। 80-20 বলতে বোঝানো শিবকে, সাপকে। কারণ সাপের দাঁতে কি থাকে বলো তো? সাপের দাঁতে কি থাকে বলো? সাপের দাঁতে থাকে তোমার ওই যে বিষ থাকে, এই জন্য এটাকে বলা 80-20, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা বুঝতে পারতেছ যে কোন পদের অর্থের প্রাধান্য পাচ্ছে। মানে দেখো পূর্বপদের অর্থেরও প্রাধান্য পাচ্ছে না, পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে না, এই জন্য এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। এবার আমাকে একটু বলো যে ব্যাধিকরণ বহুব্রীহি সমাসটা ক্লিয়ার কিনা দ্রুত। এখন তুমি ব্যাস বাক্য করো বঙ্গবন্ধু যে 80-20 যার। বঙ্গবন্ধু যে 80-20 যার, শেষ। ওকে, বলো বলো ক্লিয়ার কিনা? তাহলে সমানাধিকরণ ব্যাধিকরণ এটা ক্লিয়ার কিনা? বুঝছো? আচ্ছা, এবার দেখো আমি লিখলাম বিনা পানি। বিনা পানি তো বুঝো বাদ্যযন্ত্র, পানি মানে হাত, এই পানি বানানো মূর্ধন্য নয়। এখন বিনা পানি বলতে বুঝাই দেবী সরস্বতীকে। কি বুঝায়? পদ্মনাভ। পদ্ম বলতে বুঝায় পদ্ম, নাভ মানে নাভি। এখন পদ্মনাভ বলতে বুঝাই দেবতা বিষ্ণুকে। তাহলে দেখো সবগুলোতে নতুন করে মিনিং তৈরি হচ্ছে, এবং সবগুলোতে নাউন প্লাস নাউন। তাহলে নতুন করে যখন মিনিং তৈরি হবে, নাউন প্লাস নাউন হবে, সেটাকে আমরা বলি সেটা হচ্ছে ব্যাধিকরণ। সেটাকে কি বলি? ব্যাধিকরণ। আমার মনে হয় না যে এরপরে ব্যাধিকরণ আর সমানাধিকরণ নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে? তাহলে সমানাধিকরণ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এবং অন্য পদের অর্থপ্রদান, ব্যাধিকরণ নাউন প্লাস নাউন এবং অন্য পদের অর্থপ্রদান। তোমাকে এই জিনিসটা ফিক্স রাখতেই হবে
যে বহুব্রীহি সমাস মানেই এখানে অন্য পদের অর্থের প্রাধান্য পাবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আহমেদ সুবান বলছে খালি বেডি আর বেডি। এখানে ও বেডি কই পাইছে? এখানে কি বেডি দেখা যায় নাকি তোমার মাথার ভিতরে সারাদিন বেডি ঘুরে? কোনটা বাবা? রোজার দিনও তোমার এই অবস্থা? কনফার্ম জাহান্নামী। আচ্ছা, ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা এইবার খাতায় লিখো ব্যতিহার বহুব্রীহি সমাস। খাতায় লিখো ব্যতিহার বহুব্রীহি সমাস। খাতায় লিখো। কি লিখবা বলো? লিখো ব্যতিহার বহুব্রীহি সমাস। এখন ব্যতিহার বহুব্রীহি মানে কি জানো? মানে ব্যতিহার বহুব্রীহি সমাসে কাজ একটা। কাজ কয়টা? কাজ একটা। ব্যতিহার বহুব্রীহি সমাসে কি বলতো? কাজ একটা, মানে একটা কাজ, কিন্তু কর্তা থাকে দুইজন, মানে কাজটা করে দুইজন, কর্তা দুজন। তাহলে দেখো যে সমাসে কাজ একটা, যে সমাসে কর্তা দুজন, সেটাকে বলে সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। সেটা কি? ব্যতিহার বহুব্রীহি। আপনি কোথা থেকে ক্লাস নিচ্ছেন মাগুরে? একটু আস্তে আস্তে বললে ভালো হয়। এতদিন ধরে ক্লাস করে এখন আমার বলছে আস্তে আস্তে করলে ভালো। এটা তো প্রথম দুই এক ক্লাসে পোলাপানের প্রবলেম হয় যে আস্তে আস্তে বলা। এই সময় এসে তুমি কি নতুন ক্লাস করতেছো? আচ্ছা, সাব্বির একটা কমেন্ট করছে, একটা মজার ব্যাপার বলি ওর কমেন্টটা দেখা। আমি এই যে গত মানে রংপুর ক্লাস নিতে যাব, তো রংপুর ক্লাস নিতে যাওয়ার আগদিন আমি এরকম আমার বাসা থেকে বের হয়েছি, বাস মানে গাড়িতে উঠবো, হঠাৎ করে পিছন দিক থেকে একটা ছেলে আসছে। ছেলে এসে বলে, ভাইয়া আপনি কি সেই ভাইয়াটা না? আমি বলছি কোন ভাইয়াটা? বলছে ওই যে সমাস পড়াইছেন সেই ভাইয়াটা না? তাই বলছি কোন ভাইয়া, নাম জানো না? ওর নাম জানে না, মানে আমার হয়তো ক্লাস দেখছে। বলছে ওই যে ভাইয়া আপনি যে পড়াইছেন সুমাচুমি ব্যতিহার বহুব্রীহি সমাস, আপনি সেই ভাইয়াটা না? আমি ওদিকে তাকে হাহা হয়ে আছি, কি কমুরে। আমি কোনো এক ক্লাসে হয়তো ব্যতিহার বহুব্রীহি সমাস পড়াইতে গিয়ে বলছি যে চুমাচুমি এটাও ব্যতিহার বহুব্রীহি সমাস, হয়তো বলেছি। সে এইটা তার মনে আছে যে এই ভাইয়া সুমাচুমি ব্যতিহার বহুব্রীহি সমাস পড়াইছে, কিন্তু ভাইয়াটার নাম কি এটা সে জানে না। বুঝতে পারছো? তো ওই যে ও মনে হয় সাব্বিরে দেখছো, সেও বলছে সুমাচুমি কি ব্যতিহার বহুব্রীহি সমাস, মানে সমাস পড়ানোর আগে এই উদাহরণ সবার জানা আছে। আচ্ছা, এখন দেখো আসো, যেহেতু রোজার দিন আমরা চুমাচুমির উদাহরণ না দিই, দেখো এখানে আমি লিখলাম দেখা দেখি। তাহলে দেখো দেখা দেখি কাজ একটা, কিন্তু দেখা দেখির ভিতরে কর্তা কয়টা? মানে দেখা দেখি কি কখনো একজনের ভিতরে হয় না, দুইজনের মধ্যে হয়। তাহলে ব্যতিহার বহুব্রীহি সমাস। এরকম আরো কি হতে পারে? এরকম আরো হতে পারে ঘুষাঘুষি, ঠিক আছে? এরকম আরো হতে পারে ঠেলা ঠেলি, ঠেলা ঠেলি। এরকম আরো হতে পারে কি চোখাচোখি, চোখা চোখি। হ্যাঁ, ওকে। আর কি হতে পারে বলো তো? রেশা রশি, রেশা রেশি। চুলাচুলি। কি হতে পারে? গুতাগুতি। এটা কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। গুতাগুতি। ওকে, বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা। হ্যাঁ, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। শেষ। তাহলে বলো তো বিষয়টা কি বুঝতে পেরেছ? আচ্ছা, একজন বলেছে মোটামুটি। এই মোটামুটি এটা ব্যতিহার বহুব্রীহি সমাস হবে না। দেখো তো মোটামুটির ভিতরে কি কর্তা আছে দুইজন? না। এরকম আরো অনেক আছে। আড়াআড়ি, দেখো আড়াআড়ির ভিতরে কি কর্তা দুইজন আছে? না। এগুলো তো সবগুলো তো কর্তা দুইজন আছে। তাড়াতাড়ি, দেখো তো তাড়াতাড়ির ভিতরে কি কর্তা দুইজন আছে? না। তার মানে এগুলো ব্যতিহার বহুব্রীহি হবে না। এগুলো দেখতে ব্যতিহার মতো, কিন্তু এগুলোকে বলে শব্দদ্বৈত। গুড। একজন বলেছে হাতাহাতি। দারুণ। হাতা হাতি। দেখো এখানে কিন্তু কর্তা দুইজন, তুমি এভাবে হাত দিবা, সেও মানে অপর পক্ষ থেকে হাত দিবে, এটাকে বলা হয় দিস ইজ কল হাতাহাতি। ওকে, গুড। ঠিক আছে, অনেক অনেক উদাহরণ দিচ্ছ, সবারগুলোই মোটামুটি হচ্ছে। হ্যাঁ, একজন বলছে কড়াকড়ি। হ্যাঁ, আরো অনেক অনেক কিছু বলছে। আমি রোজার মাস, আমি সবগুলো উদাহরণ বললাম না, রোজা রেখেছি। তো আসো মোটামুটি আমাদের আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে। ব্যতিহার বহুব্রীহি সমাস ক্লিয়ার? বলো তো ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছো? কানাকানি, কানে কানে যে লড়াই, হাতে হাতি, হাতে হাতে যে যুদ্ধ। বুঝতে পেরেছো? কোলাকুলি, কোলে কোলে যে মিলন, মানে ইয়েতে আর কি তোমার। হ্যাঁ,
সেটাকে বলা হয়। এইভাবে আর কি ব্যাস বাক্যগুলো করে ফেলবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, তার মানে জিনিসটা কিন্তু ক্লিয়ার। চাপ নাই বাবা, চাপ নেওয়া যাবে না জীবনে, খালি চিল আর চিল, কোনো চাপ নেওয়া যাবে না। চাপ নিলে তুমি শেষ। জীবনে কোনো চাপ নেওয়া যাবে না। আমাকে দেখো, কোনো চাপ নাই, হ্যাঁ? তুমি কাউকে চাপ দিও না, আমি কারো থেকে চাপ নিও না। দিস ইজ তানভীর, ওকে? আচ্ছা, তো এখন আসো বাবারা, আমরা তাহলে আবার পড়াশোনাতে যাই। ওকে, ওকে। রবিউল ইসলাম ভাইয়া, বিয়ের জন্য মেয়ে খুঁজতেছি। কার জন্য? মানে আমার বিয়ের জন্য না তোমার বিয়ের জন্য, কোনটার কথা বলছো? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার লিখো অলুক বহুব্রীহি। অলুক বহুব্রীহি লিখো। কোন সমাস? অলুক বহুব্রীহি। ওকে, দাঁড়াও 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 দাঁড়াও। সাজিদ ইসলাম নুসা, সে একটা কমেন্ট করেছে, আমি তাকে একটু ব্যান করি, আমি রোজা রাখছি তো আসলে মানে পারতেছি না। দাঁড়াও, আমি এগুলো ব্যান করি। ওকে, দাঁড়াও দাঁড়াও, আমি এই ক্লাসের মধ্যে তো ব্যান করতে পারতেছি না। তার আইডির নামটা আমি বোর্ডে লিখে নিই, সাজিদ ইসলাম নুসা। আচ্ছা দাঁড়াও, আমি একটু ওর আইডির নামটা বোর্ডে লিখে নিই, তাহলে আমি নাহলে ভুলে যাবো, বুঝছো? দাঁড়াও, সাজিদ ইসলাম NUHAHS। ওকে, যাও বাবা, শেষ তোমার 600 টাকা, বুঝছো? আচ্ছা, এবার দেখো, ওই পোলা না মেয়ে, আমি তো এটাই বুঝি না। পিছনের নামটা মেয়েদের মতো, আবার এটা আবার পোলাদের মতো। আচ্ছা যাই হোক, বাদ দাও, হবে কিছু একটা। আচ্ছা, এখন শুনো বাবা, আমরা আসো পড়াশোনাতে যাই। অলুক বহুব্রী। তো অলুক বহুব্রীর স্ট্রাকচার হচ্ছে, এই সমাসে পূর্বপদে বিভক্তি থাকে। পূর্বপদে বিভক্তি থাকে। পূর্বপদে কি থাকে? বিভক্তি থাকে। এবং অন্য পদ প্রধান, এটা তো কমন কথা, অন্য পদ প্রধান, এইটাকে বলা হয়, এটা হচ্ছে কি? অলুক বহুব্রীহি। এটাকে বলে কি? অলুক বহুব্রীহি। যেমন তুমি খেয়াল করে দেখো, কানে খাটো। এখন দেখো তো বাবা, এই কানে খাটো, এইটা বলতে দেখো, কানে পূর্বপদে বিভক্তি আছে না? দেখো কানে, এখানে দেখো পূর্বপদে বিভক্তি আছে না? নাই, আছে। এখন কানে খাটো বলতে কি কানকে বুঝায় না খাটোকে বুঝায়? মানে যার কান খাটো, যার কান ছোট, তাকে বুঝায় না? বলা হয় কি? বদির। কানে খাটো বলতে কি বুঝায়? বদির। ওকে, আচ্ছা। এরপর দেখো, আমি বললাম মাথায় পাগড়ি। এখন দেখো, মাথায় পাগড়ি বলতে কি? মাথা, দেখো মাথার সাথে অন্তস্থ বিভক্তি আছে। মাথায় পাগড়ি বলতে কি মাথাকে বুঝায় না পাগড়িকে বুঝায়? বলো তো, কোনটাকে বুঝায় না? মাথায় পাগড়ি বলতে কি বুঝায়? মাথায় পাগড়ি বলতে বুঝায় বরকে। কাকে বুঝায় বলো তো? মাথায় পাগড়ি বলতে বুঝায় বরকে। আচ্ছা, আমি লিখলাম পায়ে ভেরি, তাহলে দেখো তো পায়ে এই যে বিভক্তি আছে। এখন পায়ে ভেরি বলতে কিন্তু পাকে বুঝায় না, ভেরিকেও বুঝায় না। পায়ে ভেরি বলতে বোঝানো এটা কাকে বলো তো? আসামিকে। আমি লিখলাম কাকে কলসি, তাহলে দেখো কাকের সাথে বিভক্তি। এখন কাকে কলসি বলতে কাককে বুঝায় না, কলসিকে বুঝায় না। কাকে কলসি বলতে বুঝায় বধূকে, মানে বা গ্রাম্য যে নারী, তাকে বলা হয়। তাহলে দেখো সবগুলোতে পূর্বপদে বিভক্তি, পরপদের অর্থপ্রদান। এটার নাম অলুক বহুব্রীহি সমাস। কোন সমাস বলো? অলুক বহুব্রীহি সমাস। ঠিক আছে, ওকে। আচ্ছা, বরকে জুথি আক্তার বলে, যাকে তুমি বিবাহ করবে তার মাথায় যদি পাগড়ি থাকে, তাহলে সেই তোমার বর। বুঝতে পেরেছ? ক্লিয়ার? বলো তো। দেখো, তোমাদের সাথে এই যে মজা করে পড়াইতেছি, এটা লাগে কিছু কিছু বলবেন হে বিয়ে করবো, হে এটাও আমার কইতেছে। আরেকজন তো, তোমরা ভালো হইলে না। ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার ভাইয়া। ওকে, এবার এগুলোর ব্যাস বাক্য করো তুমি, খুবই সিম্পল। দেখো ব্যাস বাক্য তুমি নিজেই পারবা, যে কানে খাটো, দেখো কানে খাটো যে, ঠিক আছে, মাথায় পাগড়ি যার, পায়ে ভেরি যার, কাকে কলসি যার, শেষ। ব্যাস বাক্য হয়ে গেছে। এখন একটা সমাস নিয়ে আমাদের মধ্যে একটু ঝামেলার তৈরি হয়, সেটা আমি একটু ক্লিয়ার করি। কানে খাটো বলতে মানে কানে খাটো বলতে যে কানে কম শুনে। এবার দেখো একটা সমাস, সেটা হচ্ছে সেতার। এটাকে অনেকে দ্বিগু সমাস বলে, এটা ভুল। ফার্সিতে সে মানে হচ্ছে তিন, তার মানে তো তার। এখন সেতার বলতে কি তিনকে বুঝায় না তারকে বুঝায়? বলো তো। দেখো, তিনকেও বুঝায় না, আবার তোমার তারকেও বুঝায় না। সেতার বলতে বোঝানো হয়ে থাকে কাকে বলো? বাদ্যযন্ত্রকে। কি বলে? বাদ্যযন্ত্র। সেতার বলতে কাকে বোঝানো হয়ে থাকে? বাদ্যযন্ত্রকে বোঝানো হয়ে থাকে। ওকে,
তাহলে দেখো তিনকে বুঝায় না, তারকেও বুঝায় না, বুঝাই কাকে বলো তো? বাদ্যযন্ত্রকে। ওকে ওকে, ক্লিয়ার? তাহলে এখন দেখো, তার মানে অন্য পদের অর্থ প্রদান এটা বাদ্যযন্ত্র। এখন ধরো এটা একটা সেতার, এখানে ধরো তিনটে তার আছে, তারের সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। ধরো একটা তার যদি কাটে যায়, তুমি কি এটা দোতারা বলবা? ধরো দুইটা তার কেটে গেলে একতারা বলবা? ধরো একটা তারও নাই, তাও কি তুমি এটা কবে তাসেরা? না। তার মানে দেখো তারের সাথে আসলে কোনো সম্পর্ক নাই, মানে পরপদের সাথে সম্পর্ক নাই, এখানে অন্য পদ বাদ্যযন্ত্র বুঝাচ্ছে। তার মানে সেটা সংখ্যাবাচক বহুব্রী সমাস। এখন ব্যাসবাক্য করো, তিন তার যার, এটার ব্যাসবাক্য কি হবে? তিন তার যার, তিন তার যার সেতারের ব্যাসবাক্য। ওকে, তিন তার যার। আচ্ছা, এইবার আসো খেয়াল করে দেখো, এবার লিখো মধ্যপদলোপী বহুব্রীহি। খাতায় লিখো মধ্যপদলোপী বহুব্রীহি। খাতায় লিখো মধ্যপদলোপী বহুব্রীহি। লিখো মধ্যপদলোপী বহুব্রীহি। লিখছো? তাহলে কি লিখছো বলো তো বাবা? মধ্যপদলোপী বহুব্রীহি। এখন শোনো সোনামণিরা, একটু ভালো করে খেয়াল করো। এই সমাসের চেনার শর্টকাট কৌশল হচ্ছে, এই সমাসগুলো তো উপমা বুঝায়। উপমা, উপমা, এই জন্য এগুলোকে অনেকে উপমার্থক সমাস বলেছে। এবং শুধু তাই না, এই সমাসগুলো তো উপমা বুঝাই, শুধু তাই না, এই সমাসের মনে রাখতে হবে যে এই সমাসে প্রথমত হচ্ছে উপমা বুঝাবে এবং অন্য পদের অর্থ প্রদান হবে। কোন পদ বলো তো? অন্য পদ। অন্য পদের অর্থের প্রাধান্য পাবে। আমাকে একটু এই পয়েন্টটা একটু লিখো, তারপর আমি তোমাকে ব্যাপারটা একদম মানে তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, যেমন দেখো আমি লিখলাম কমলাক্ষী, ঠিক আছে? এখন দেখো কমলাক্ষী বা কমলাক্ষ, তো এখানে দেখো তো, এখানে দেখো একটা হচ্ছে কমলা, এই কমলার সাথে অক্ষী মানে চোখের তুলনা হচ্ছে। কমলার সাথে কি হচ্ছে বলো তো? চোখের তুলনা হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে খেয়াল করে দেখো, কমলাক্ষী বলতে আসলে কি বুঝায়? যে কমলের মানে কমলার সাথে তোমার মানে চোখকে কমলার সাথে তুলনা করতেছে। তার মানে দেখো এখানে কি হচ্ছে বলতো? উপমা বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে বলতো? উপমা বুঝাচ্ছে। আচ্ছা, এরপর দেখো আমি লিখলাম মকর মুখা। মকর মুখা। এখন দেখো এই যে মকর মুখা, এখানে তুমি খেয়াল করো, মকর মানে হচ্ছে কুমিরের মুখ, আর মুখ মানে হচ্ছে মুখ। তার মানে কুমিরের মুখের সাথে মুখের তুলনা হচ্ছে। কুমিরের সর্পনখা, দেখো সর্পনখা, তো সর্পনখা কি মানে রাবণের যে বোন। দেখো অন্য পদের অর্থ প্রদান, সর্পনখা বলতে রাবণের বোন। এখন সর্প মানে হচ্ছে কুলা, এই কুলার সাথে নখের তুলনা হচ্ছে। তাহলে দেখো তো শুরুতে সংখ্যা শুরুতে মানে দুইটা পদ থাকে, দুইটা পদে আরেকটা একটার সাথে তুলনা হয় এবং সবগুলো দেখো অন্য পদের অর্থ প্রদান। কমলাক্ষী মানে হচ্ছে যার চোখ কমলার মতো গোল, মকর মুখ হচ্ছে যার মুখ কুমিরের মতো, মকর মুখা। সর্পনখা মানে হচ্ছে যার নখ সর্পের বা কুলার মতো, সেটাকে বলা হয়। তাহলে এগুলোর ব্যাসবাক্য খুবই সিম্পল। এখন তুমি কি কমলাক্ষী যার বা কমলের ন্যায় অক্ষী যার, মকরের ন্যায় মুখ যার, সর্পের ন্যায় নখ যার, শেষ। বা সর্পের মতো মুখ যার। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? আমাকে একটু বলো তো, বুঝছো? ওকে, এরকম আরো অসংখ্য হতে পারে। বেড়াল চোখী, তাহলে দেখো তো বেড়ালের সাথে এখানে চোখের কি হচ্ছে? উপমা হচ্ছে। এখন বেড়াল চোখী বলতে কিছু কিছু মানুষের চোখ আছে দেখবে বেড়ালের মতো, একটু হোয়াইট, সো তাকে বোঝানো হয়ে থাকে। বুঝতে পেরেছো কিনা বলো তো? সবগুলোতে দুইটা পদ আর একটা আরেকটার সাথে কি বুঝায়? তুলনা করা বুঝায়। কি বুঝায় বলো? তুলনা করা বুঝায়। ওকে, দুঃখ বিলাসী বলছে যা বুঝিনি, আবার বলছি। কমলাক্ষী, কমলের ন্যায় অক্ষী মানে কমলার সাথে অক্ষীর তুলনা হচ্ছে, অক্ষী মানে চোখ, ঠিক আছে? মকর মানে হচ্ছে হাতে কুমিরের মুখ, কুমিরের মুখের সাথে মুখের তুলনা হচ্ছে। সর্প মানে হচ্ছে কুলা, কুলার সাথে নখের তুলনা হচ্ছে। সবগুলোতে দেখো অন্য পদের অর্থ প্রদান হচ্ছে। ওকে, এখন একটা জিনিস তোমাদেরকে একটু ক্লিয়ার করি। তিনটা সমাস লিখো, এই তিনটা সমাস নিয়ে একটু ঝামেলা আছে, আমি সেই ঝামেলাগুলো একটু ক্লিয়ার করি। দেখো তিনটা সমাস কি? ফার্স্ট অফ অল একটা হচ্ছে গায়ে হলুদ, ফার্স্ট অফ অল একটা হচ্ছে কি? গায়ে হলুদ, আরেকটা হচ্ছে হাতে খড়ি, ওকে, আরেকটা হচ্ছে মুখে ভাত, মুখে ভাত। এখন ব্যাসবাক্য দেখে তোমরা কি এগুলোকে মধ্যপদলোপী বলবা? সমস্ত পদ দেখে মধ্যপদলোপী বলবা না অলুক বলবা? অবশ্যই কনফার্ম তোমরা বলবা যে ভাই এগুলো অলুক দ্বন্দ্ব। আচ্ছা, কেন তুমি এগুলোকে অলুক দ্বন্দ্ব বলবা? কারণ দেখো এখানে গায়ের সাথে বিভক্তি, এখানে হাতের সাথে বিভক্তি, এখানে মুখের সাথে বিভক্তি। তাহলে দেখো সমস্ত পদে সবগুলোতেই ব্যাসবাক্য আছে, মানে ব্যাসবাক্য সবগুলোতে, সমস্ত পদে সবগুলোতে অলুক আছে। এখন সবগুলোতে বিভক্তি আছে, এই জন্য এগুলো অলুক। এখন দেখো তো অলুকের ব্যাসবাক্য করার ক্ষেত্রে মনে আছে মাথায় পাগড়ি যার, কাকে কলসি যার, পায়ে ভেরি যার, যার যুক্ত করা হয়।
তাহলে এগুলোকে যদি অলুক ধরো তাহলে এগুলোর ব্যাসবাক্য কি হবে? গায়ে হলুদ যার। এখন গায়ে হলুদের ব্যাসবাক্য তো গায়ে হলুদ যার না, গায়ে হলুদের ব্যাসবাক্য হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তাহলে দেখো এখানে বলা হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এখন দেখো ব্যাসবাক্য যদি অলুকের মতো হতো তাহলে হতো গায়ে হলুদ যার, মুখে বাদ যার। হাতে খড়ি বলতে বোঝানো হয় হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। তো এগুলোর ব্যাসবাক্য মধ্য পদলিপির মতো। এজন্য আমাদের পরীক্ষাতে যদি এগুলো আসে তাহলে আমরা বলবো এগুলো হচ্ছে মধ্য পদলিপি, এটা বেস্ট অ্যান্সার। বাট আমাদের অপশনে নাই, সেক্ষেত্রে আমরা অলুক দেখাবো, কারণ এগুলোর ব্যাসবাক্য আমাদের মধ্য পদলিপি বহুব্রীহি সমাসের মতো। মনে রাখতে হবে ব্যাসবাক্য থেকে সমাস হয়েছে, সমস্ত পদ থেকে সমাস হয় নাই, ব্যাসবাক্য থেকে। এই জন্য ব্যাসবাক্য ইন্ডিকেট করে মধ্য পদলিপি বহুব্রীহি, এই জন্য এটা বেস্ট অ্যান্সার। ব্যাস সেটার কোন বহুব্রীহি? সংখ্যাবাচক বহুব্রীহি, এটা তো বলেছি। এইবার বলো এই তিনটা সমাস তাহলে আমরা আগে কোনটা দেখাবো বলো তো? আগে আমরা দেখাবো মধ্য পদলিপি বহুব্রীহি, বাট আমাদের অপশনে মধ্য পদলিপি বহুব্রীহি নাই, সেক্ষেত্রে আমাদের আর কিছু করার নাই। আমরা কি করব? এগুলো অলুক বহুব্রীহি দেখাবো। ওকে সুমিল বড়ুয়া ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আই হোপ এতটুকু পর্যন্ত আমরা সবাই পরিষ্কার, এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, এইবার আসো আমরা একটু চলে যাই, কোথায় যাব? এইবার খাতায় লিখো প্রত্যয় অন্ত বহুব্রীহি, প্রত্যয় অন্ত বহুব্রীহি লিখো। কি লিখবা? পরীক্ষায় কেমন থাকবে? ওই যে একটা সমস্ত পদ থাকবে, ধরো সেতার, এটা দেওয়া থাকবে, এটার ব্যাসবাক্য সহ সমাস লিখতে হবে। এগুলো তোমাদেরকে দেখাবো, বোর্ড প্রশ্ন আমি দেখাবো। সমাসের উপর আরো একটা ক্লাস হবে, তো দেখাবো। সমাসের উপর 4টা ক্লাস। বাংলাদেশে আর কোথায় খোঁজ নিয়ে দেখো, আর কোথায় কেবল সমাসের উপর তোমাকে 4টা ক্লাস দিবে, একটু খোঁজ নিয়ে দেখো। ডিটেলসের থেকে যদি কোনো আলটা লেভেলের ডিটেলস থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের সমাসের ক্লাস, এটা গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারবো। আরো 10 জায়গায় কোর্স করে দেখো, এরপর কম্পেয়ার করো যে বাংলাবাজ কোর্সে আসলে কি কি পড়ানো হয়। বুঝতে পারছো? ওকে, এখন আমি করলে তো কবে আমি গল্প করতেছি, নিজের কথা নিজে কই, নিজের ডোল নিজে পিটাই। কিছু কিছু জিনিস নিজের কথা নিজেকে বলতে হয়, বুঝছো? আচ্ছা, এইবার দেখো ওকে। আচ্ছা, এইবার দেখো আমরা এই জিনিসটা একটু খেয়াল করি। প্রত্যয় অন্ত, অন্ত মানে কি বলো? শেষ। তাহলে প্রত্যয় অন্ত মানে হচ্ছে শেষে প্রত্যয় থাকে। প্রত্যয় অন্ত মানে কি বলো তো? শেষে প্রত্যয় থাকে। তাহলে যে সমাসের শেষে প্রত্যয় থাকে এবং যে সমাসে অন্য পদের অর্থ প্রদান হয় সেটাকে বলা হয়, সেটা হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। আমি মনে হয় ব্যাপারটা বুঝতে পারিনি বাবা। তাহলে যে সমাসের শেষে প্রত্যয় থাকে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কোন কোন প্রত্যয় থাকে? প্রত্যয় থাকে 3টা, আ, এ, ও। তাহলে 3টা প্রত্যয় যদি শেষে থাকে, আ, এ, ও, আ, এ, ও, এই 3টা প্রত্যয় শেষে থেকে যদি অন্য পদের অর্থ প্রদান হয় সেটাকে বলা হয়, সেটা হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি। চলো তাহলে আমরা একটু দেখি। আমি লিখলাম এক তার, এখন এটার সাথে যদি আ প্রত্যয় যুক্ত করে, এক তার আ, তাহলে এখানে দেখো তো শেষে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? আ প্রত্যয়। এখন একতারা বলতে কি এককে বুঝায় না তারকে বুঝায়? কোনোটাকেই না। তাহলে একতারা বলতে বুঝায় একটা বাদ্যযন্ত্রকে। দেখো অন্য পদের অর্থ প্রদান, এ প্রত্যয় যদি যুক্ত হয়, আমি লিখলাম উনপাজুর। এখন এটার সাথে যদি আ প্রত্যয় যুক্ত করি তাহলে হয়ে যায় উনপাজুরে। এখন উনপাজুরে বলতে কি পাজরকে বুঝায়? না, উনপাজুরে বলতে বুঝায় যে দুর্বল, অক্ষম। ঠিক আছে, তাই কি বলে? দুর্বল, সে হচ্ছে উনপাজুর। ও প্রত্যয় যখন তুমি যুক্ত করো, আমি লিখলাম ঘর মুখ। এখন গড় মুখ, এটার সাথে অপ্রত্যয় যুক্ত করলে হয়ে যাবে গড় মুখা, সরি গড় মুখ। এখন গড় মুখ বলতে ঘরের দিকে মুখ যার তাকে বুঝাচ্ছে, ঘরের দিকে মুখ যার তাকে বুঝাচ্ছে। এবার তুমি ব্যাসবাক্য করে এক তার আছে যার, উনপাজুরে যে ঘরের দিকে মুখ যার, শেষ। ঠিক আছে, বলো তো বাবা ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছো? এরকম আরো হতে পারে, দু মনা, দো মন, এটার সাথে আপ্রত্যয়, দো টানা, দো টান, এটার সাথে আপ্রত্যয়, দো টানা। ওকে, একজন বলছে মাথায় ছাতা। আরে
মাথায় ছাতা এটা এটা কোন স্ট্রাকচার এটা এখানে মিলে? আচ্ছা তোমরাই বলো তো মাথায় ছাতা এটা কোন সমাস হতে পারে? মাথায় ছাতা বলতে মাথায় ছাতা যার পূর্বপদে অন্তস্থ অবিভক্তি, তার মানে অলুক বহুব্রী। ঠিক আছে, ওকে ভাইয়া। ডিজিটাল বোর্ডে ক্লাস নিন, ডিজিটাল বোর্ডে ক্লাস ভালো লাগে। হ্যাঁ ডিজিটাল বোর্ডে ক্লাস নেওয়া যায়। ডিজিটাল বোর্ডে ক্লাস নিতে হলে আজকের এই ক্লাসটা আরও 2 দিন পর হতে হবে। আমার তো ভাই খাই দেয় কাম নাই, আমি স্ট্যান্ড এডি নিয়ে নিয়ে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে তোমাদের ক্লাস নেওয়ার। তোমাদের ক্লাসগুলো আগে আগে হোক, হ্যাঁ, যাতে ক্লাস যাতে বিশাল মানে বড় যাতে গ্যাপ না থাকে, এই জন্যই তো এখানে নেই। এখন স্মার্ট বোর্ডে ক্লাস হলো আমি লিখে লিখেই বুঝাতাম। এটা কি ফার্স্ট পেপারের ক্লাস যে তোমাকে স্লাইড ইয়ে করে বুঝাবো? ক্লাসটা অনেক সুন্দর বুঝতে পেরেছি ভাইয়া, প্রতিটা ক্লাস সুন্দর করে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। হান্নান ওকে ভাই, ঢাকা আসবেন কবে? আজকে আসবো, তোমাদের ক্লাসটা নিয়ে আসবো, তোমাদের ক্লাস শেষ করেই গাড়িতে উঠবো। ওকে, অবশ্য আজকের পর ঝামেলা কিছুটা কম হয়ে গেছে, মানে অন্যান্য অনেকগুলো ব্যাচ শেষ তো কিছুটা ঝামেলা কম হয়ে গেছে। আশা করি তোমাদেরকে ইনশাল্লাহ এখন ঢাকাতে ক্লাস। হ্যাঁ ভাই, ব্যাচ বাক্যটা আরেকবার বলেন। এক তার যার, এক তারা পুনো পাজুরে যে ঘরের দিকে মুখ যার। ভাই তাহলে কালকেও ক্লাস হবে? আমি জানিয়ে দিব বাবা, জানিয়ে দিব। তোমাদের তো সাধারণত মানে এরকম ক্লাস মানে চেষ্টা করব, হাতে যথেষ্ট সময় আছে, যথেষ্ট তোমাদের রিভিশনের জন্য টাইম রেখেই। 24 ব্যাচে তো অনেক সময় আছে, 23 ব্যাচের রিভিশনের জন্য টাইম রেখে আমি ইনশাল্লাহ যথেষ্ট টাইম রাখবো রিভিশন দেওয়ার জন্য। এক্সাম নিব, সব কিছু তোমাদেরকে এখান থেকে বাংলা কমপ্লিট করে দেওয়া হবে। ওকে আচ্ছা আচ্ছা ক্লিয়ার। আচ্ছা এইবার আসো, আমাদের প্রত্যন্ত বহুব্রী সমাস ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, তাহলে এরপর আমরা একটু যাই। এরপর সর্বশেষ লিখো নয় বহুব্রীহি, খাতায় লিখো নয় বহুব্রীহি। ভাই ঈদের পর আসিয়েন, দাওয়াত দিলে অবশ্যই আসবো। দেখো এবার খেয়াল করে দেখো, নয় বহুব্রীহি, খাতায় লিখো নয় বহুব্রীহি। এখন ভাই একটু খেয়াল করে দেখো, আমরা নয় তৎপুরুষ পড়ছি না? নয় তৎপুরুষে পরপদের অর্থ প্রদান হয়, এখানে অন্য পদের অর্থ প্রদান হয়। মানে ঘটনাটা হচ্ছে এখানে প্রথমে একটা নাবোধক অব্যয় থাকবে। কি থাকবে বলতো? নাবোধক অব্যয়। এবং শুধু নাবোধক অব্যয় থাকবে তা কিন্তু না, অন্য পদের অর্থের প্রাধান্য পেতে হবে, শেষ। এটাকে বলে এটা হচ্ছে নয় বহুব্রী সময়। আচ্ছা ভাইয়া, সেই লাগে আপনার ক্লাসগুলো প্রথম করেছি, যাক আলহামদুলিল্লাহ ভালো। যে এইবার দেখো, এখন খেয়াল করে দেখো, ধরো আমি লিখলাম বেতার। এখন দেখো তো শুরুতে যে বে, এটা নেগেটিভ, নাবোধক অব্যয় না, কথা বলো এটা কোন অব্যয় বলো তো? নাবোধক অব্যয়। এখন বেতার বলতে কি তারকে বুঝায় না বেকে বুঝায়? না, বেতার বলতে বুঝায় রেডিও। বেতার বলতে কি বুঝায় বলো তো? রেডিও। এবং রেডিও শুদ্ধ বানান কিন্তু এইটা, তোমরা এই যে এইভাবে যে রেডিও বলো, এটা কিন্তু শুদ্ধ বানান না, এটা ভুল বানান। তেমনিভাবে তোমরা যে এইভাবে ভিডিও লিখো, এই ভিডিও এটাও কিন্তু শুদ্ধ বানান না, ভুল বানান। ভিডিও বানান শুদ্ধ কিন্তু এইটা, প্রমিত বানান এইটা ভিডিও, অন্তস্থ ওকার। তো একবার আমি ক্লাসে এক পোলারে জিজ্ঞেস করছি, আমাকে আচ্ছা বলো তো ভিডিও আর ভিডিও দুই বানানের ভিতরে পার্থক্য কি? মানে এটা শেষে ও, এটা শেষে অন্তস্থ ওকার। এখন বলো তো বাবা দুইটার ভিতরে পার্থক্য কি? ওই কি কয় যে ভাইয়া এই ভিডিও মানে হচ্ছে সুশীল ভিডিও, ভিডিও যদি সুশীল হয় তাহলে এইটা বানান হবে এইটা, ভিডিও যদি অশ্লীল হয় তাহলে বানান হবে এইটা। আমি ওদিকে হা করে তাকে আছি। তো এমন কিছু না, তুমি যেমনি লেখো প্রমিত বানান হচ্ছে ভিডিও এইটা। আচ্ছা যাই হোক, তাহলে দেখো বেতার এখানেও মানে অন্য পদের অর্থ প্রদান হচ্ছে। এরপর দেখো আমি লিখলাম নিরক্ষর। এখন নিরক্ষর বলতে কি অক্ষরকে বুঝায়? না, নিরক্ষর বলতে বুঝায় যার অক্ষর জ্ঞান নাই। মানে সোজা কথা বললে যে অশিক্ষিত তাকে বলা হয় কি? সে হচ্ছে নিরক্ষর। বেসুরো, আচ্ছা বলো তো বেসুরো মানে কি? বেসুরো মানে হচ্ছে যার সুর নাই, মানে যার কণ্ঠ ভালো না, তাকে বলা হয়। তাহলে বে তার যার, ঠিক আছে। এরপর দেখো নিরক্ষর যে, বেসুরো যে, ওকে, এগুলোকে বলা হয় কি বলতো? নয় বহুব্রী সমাস। বুঝতে পেরেছ? ওকে। এরপর দেখো লিখো বেকার, তাহলে কার নাই যার, বেকার। এখন বেটা যুক্ত হয়ে কি গঠন করছে? নেগেটিভ বুঝাচ্ছে। ওকে বলো বুঝছো কিনা, বুঝছো কিনা বলো, বলো ক্লিয়ার কিনা? আরো হতে পারে বেহায়া। বেহায়া মানে কি? মানে যার হায়া নাই, মানে যে নির্লজ্জ, তাকে বলা হয় সে হচ্ছে কি? সে হচ্ছে বেহায়া। ওকে ওকে ডান। তাহলে ব্যাপারটা কি ক্লিয়ার? বলো নয় বহুব্রী সমাস ক্লিয়ার কিনা? হ্যাঁ, বেহুশ মানে হুশ নাই যার। ওকে ক্লিয়ার, বলো দ্রুত।
আচ্ছা, এইবার তোমাদেরকে আরো কিছু বহুব্রীহি সমাস আমি একটু বলি। সেটা হচ্ছে মনে রাখবা, যদি শুরুতে স থাকে, যদি শুরুতে কি থাকে, স থাকে, দন্ত স, এই স দিয়ে যদি সহ বুঝায়, এই স দিয়ে যদি শহীদ বুঝায়, সেগুলো বহুব্রীহি সমাস। যেমন তুমি খেয়াল করে দেখো, আমি লিখলাম সপত্নিক। সপত্নিক মানে কি, মানে পত্নী সহ। তাহলে এটা কোন সমাস? ব্যাসবাক্য পত্নী সহ। তার মানে এটা কোন সমাস বলো? এটা বহুব্রীহি সমাস। এটা কি কি সমাস বলো? এটা বহুব্রীহি সমাস। ওকে, তাহলে দেখো সপত্নিক এখানে মানে কি, পত্নী সহ। আচ্ছা, তাহলে এই যে এটা আছে, আমি বললাম যে সপরিবার, তাহলে কোন সমাস? সপরিবার। অবশ্যই এটা বহুব্রীহি সমাস। তাহলে স থাকলে যদি সহ বুঝায়, শহীদ বুঝায়, তাহলে সেটা চিন্তা ছাড়া বহুব্রীহি সমাস। আমাকে একটু বলো তো যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, বলো। এরকম আরো অসংখ্য উদাহরণ হতে পারে, সবান্ধব, সহদর, সহদর, সবান্ধব, সবগুলো বহুব্রীহি সমাস। এটা একটা টিক্স আর কি। এগুলোকে অনেকে সহার্থক বহুব্রীহি সমাসও বলে থাকে। তো আমরা সহার্থক বহুব্রীহি সমাস তোমাদের লেখা লাগবে না, তোমাদের পরীক্ষায় জাস্ট বহুব্রীহি সমাস লিখে দিলে হবে। 23 ব্যাচে রিটেন সাজেশন দিলে হবে, সব কিছু দিব, কোনো চিন্তা নাই, তোমরা এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। তোমাদের যা যা লাগে সব কিছু দিব, বললাম তো হাতে সময় আছে, মূল টপিকগুলো আস্তে আস্তে শেষ করি, সব 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 ক্লিয়ার করে দিব। চাপ নিও না বাবা, একদমই চাপ নিও না, একদমই চাপ নেওয়া যাবে না। আচ্ছা, ক্লিয়ার কিনা বলো? ওকে, এইবার খাতায় লিখো, খাতায় লিখো যে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। লিখো নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি জিনিসটা কি? ভাই, জিনিসটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি হচ্ছে যেগুলো কোনো নিয়ম মানে না। যেগুলো কি মানে না? কোনো নিয়ম মানে না। লিখো 1 নাম্বার দ্বীপ, 2 নাম্বার নরপশু, লিখো 3 নাম্বার লিখো অন্তরীপ। এগুলো একটু লিখো, আমি বলছি তোমরা একটু লিখো দ্রুত প্লিজ এভরিওয়ান। লিখছো? লিখো। এরপর লিখো জীবনামৃত, জীবনামৃত, পণ্ডিত মূর্খ, পণ্ডিত মূর্খ। তাহলে এই 5টা সমাস, এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। লিখো দ্রুত লিখো, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি দ্বীপ, অন্তরীপ, নরপশু, জীবনামৃত, পণ্ডিত মূর্খ। লিখছো? আচ্ছা, এবার একজন বলছে ভাই এগুলোর ব্যাস বাক্যগুলো আবার বলেন। আচ্ছা, তো ব্যাস বাক্যগুলো আমি বলছি, একটু লিখো। লিখো যে দ্বীপ, এটার ব্যাস বাক্য হচ্ছে দুদিকে অবজাত। লিখো দ্বীপ দুদিকে অবজাত। দ্রুত লিখো, আমি একটু বসি, মানে সারাদিন দাঁড়াইতে দাঁড়াইতে একদম ক্লান্ত। তোমরা একটু লিখো দুদিকে অবজাত। ওকে, এরপর লিখো নরপশু, নরাকারে পশু যে। লিখো নরাকারে, নরাকারে পশু যে। ব্যাস বাক্যগুলো লিখো, এগুলো নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। নরাকারে পশু যে। এরপর লিখো অন্তরীপ, অন্তর্গত অবজাত। লিখো অন্তর্গত অবজাত, অন্তরীপ। এরপর লিখো জীবনামৃত, মানে জীবিত থেকেও যে মৃত। এটা সবাই পারে। জীবনামৃত মানে কি? জীবিত থেকেও যে মৃত। ওকে, লিখো। সর্বশেষ পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়েও যে মূর্খ। পণ্ডিত হয়েও যে মূর্খ, পণ্ডিত হয়েও যে মূর্খ। তাহলে এগুলো কি? নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। ওকে, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। ওকে, এইবার বলো তো আজকের ক্লাসটা কি বুঝতে পেরেছো? আজকের ক্লাসটা কেমন লেগেছে বলো তো? আমি আবারও দুঃখিত যে বিভিন্ন সময় তোমাদেরকে এরকম এক স্থানে ক্লাস নিতে পারতেছি না। জানি না আসলে তোমাদের অসুবিধা হয় কিনা, আমার নিজেরও অসুবিধা হয়, কিন্তু কিছু করার নাই। ওকে, বলো ক্লিয়ার কিনা? বলো আজকের ক্লাসটা বুঝতে পেরেছো কিনা? ওকে,
ঠিক আছে, ওকে। সো সবাই ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।